অদ্ভুত অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল রমেনবাবুর। মাথার কাছে রাখা মোবাইলে দেখলেন 5:30। বাড়িতে সাধারণত এরকম সময়ই ওঠেন। অফিস যেতে হয় সকাল 9টায়। একলা মানুষ, সব গুছিয়ে গাছিয়ে দরজায় তালা দিয়ে বেরোতে একটু সময় তো লাগেই। তাছাড়া কাজের মেয়ে রেনুর মা এসে পড়ে 6টা বাজতেই। তারও 5 বাড়িতে যাওয়ার তাড়া। এদিকে আবার 8টার মধ্যে রমেনবাবুর অফিসের ভাত ঝোল নামিয়ে ঘরদোর মোছামুছিও সেরে ফেলতে হবে। আজ অবশ্য সেসবের বালাই নেই। ভেবেছিলেন একটু বেলা পর্যন্ত ঘুমোবেন। কলকাতা থেকে রাতের ট্রেনেই উঠেছিলেন, কিন্তু রাস্তায় নানা রকম গণ্ডগোল হয়ে সে ট্রেন লেট করে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকতে দুপুর গড়িয়ে দিল। সামান্য একটু খাওয়া দাওয়া সেরে সেখান থেকে গাড়ি নিয়ে জুরান্তির এই হোমস্টেতে যখন পৌঁছলেন তখন বিকেল প্রায় শেষ। এদিকে আবার বৃষ্টিও পড়ছে, তাই বেরোনোর প্রশ্ন ছিল না। চা নিয়ে বারান্দায় বসেছিলেন কিছুক্ষণ। জায়গাটা ভারী সুন্দর, চারপাশে বড় বড় গাছে একেবারে ঝুপসি সবুজ। তার ফাঁক দিয়ে চোখ ভাসিয়ে দিলেই বৃষ্টিতে ভিজছে নীল পাহাড় ছোঁয়া চা বাগান। পিছন থেকে একটা ঝোড়ার জল পড়ার শব্দ শোনা যাচ্ছে। হোমস্টের মালিক বলেছেন ওই ঝোড়াটা গিয়ে নিচের ডুলুং নদীতে মিশেছে। দিব্যি লাগছিল রমেনবাবুর। হোমস্টের নামটিও নদীর নামে, ডুলুং। সন্ধান দিয়েছিল তাদের অফিসের সন্তোষ। তারা নাকি এদিকে বেড়াতে এসে এখানে খাওয়া দাওয়া করেছিল, থাকেনি অবশ্য। তবে বলেছিল জায়গাটা বেশ নির্জন আর চারপাশটাও একেবারে গাছপালায় ভরা। শুনেই পছন্দ হয়েছিল রমেনবাবুর। এরকম জায়গায় তার পছন্দ। ভিড়ভাট্টা ভালোবাসেন না, কিন্তু সারা বছর তো মানুষের জঙ্গল ঠেলেই চলতে হয়। তাই মাঝে মাঝে এরকম নির্জন জায়গায় এসে কয়েকদিন আপন মনে থেকে যান। ছোট হোমস্টে, মাত্র 3টে ফ্যামিলি থাকার ব্যবস্থা আছে। তবে এই বর্ষার দিনে বাকি 2টো কটেজ খালি। মালিক রবিন লামা তাই ভালোই খাতির যত্ন করছে। ঘরের ভিতরে চাপা অন্ধকার। পর্দা সরিয়ে বাইরে উঁকি দিলেন রমেনবাবু। বৃষ্টি থেমে গেছে, তবে এখনও রোদ ওঠেনি। চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। মেঘ আর কুয়াশার যেন একটা গলাগলি চলছে। এরকম একটা পরিবেশ উপভোগ করা দরকার। তাই আর দেরি না করে পোশাক বদলে নিলেন। ঘরে একটা ইলেকট্রিক কেটলি রাখা আছে, সেখানে 1 কাপ চা বানিয়ে 2টো বিস্কিট দিয়ে খেয়ে বেরিয়ে পড়লেন। কুয়াশা বেশ গভীর। কয়েক হাত দূরে কী আছে কিছুই দেখা যায় না। গরম জামা কাপড়ে নিজেকে মুড়ে হাঁটছেন রমেনবাবু। হাতে একটা ছাতাও আছে। খানিক দূর যাওয়ার পর রাস্তাটা এক জায়গায় বাঁক নিল, আর সেই বাঁক পেরোতেই প্রায় যেন মাটি ফুঁড়ে একটা লোক এসে দাঁড়ালো রমেনবাবুর সামনে। একটু চমকে গেছিলেন রমেনবাবু। নির্জন রাস্তা, হাতের ছাতাটাও চেপে ধরেছিলেন শক্ত করে। তারপর দেখলেন লোকটা বেশ বুড়ো, যদিও কেমন অদ্ভুত দেখতে। বিশেষ করে চোখ দুটো যেন গর্তের ভিতরে ঢোকা 2 টুকরো কয়লার মতো জ্বলছে। এক মুখ দাড়ি, জট পড়া চুল, কালো জোব্বা ধরনের পোশাক, গলায় রং বেরঙের পাথরের অনেকগুলো মালা, মুখে একটা বিশ্রী হিলহিলা হাসি। হাসার সময় ছ্যাতলা পড়া দাঁতগুলো বেরিয়ে বিকট দেখাচ্ছে। বিশেষ করে উপরের পাটির দুপাশের দাঁতগুলো যেন একটু বেশি ছুঁচলো। লোকটা আরও একটু কাছে এগিয়ে আসতে একটা চিমসে মোটকা গন্ধ নাকে এলো রমেনবাবুর। ইয়ে লে বেটা, তেরা দর্শন হো জায়গা। লোকটা কি বলল ঠিক বুঝলেন না রমেনবাবু। সম্ভবত ভগবান দর্শন হো জায়গাই বলছে। তবে ঈশ্বর নিয়ে খুব একটা মাথা ঘামান না রমেনবাবু। তিনি দেখেছেন লোকটার হাতে একটা আংটি আছে। সেটাই যে গছানোর ধান্দা বুঝতে অসুবিধা হলো না। তাই নেহি নেহি মুঝে নেহি চাইয়ে বলতে বলতে পাশ কাটানোর ধান্দা করছিলেন, কিন্তু সেই সুযোগ পাওয়া গেল না। লোকটা ততক্ষণে একেবারে তার গায়ের কাছে চলে এসেছে। চিমসে গন্ধটা অসহ্য লাগছিল, তাই তার থেকে মুক্তি পেতেই বললেন, দাম কিতনা হ্যায়? লোকটা 1 সেকেন্ড সেই জ্বলন্ত চোখ দুটো তুলে রমেনবাবুর মুখের দিকে তাকালো। তারপর খপ করে তার হাতটা ধরে নীল পাথরের আংটিটা পরিয়ে দিয়ে বলল, মুঝে পয়সা নেই চাইয়ে। তারপর মুহূর্তের মধ্যে কুয়াশার ভিতর অদৃশ্য হয়ে গেল। বুড়োর হাতটা বরফের মতো ঠান্ডা আর আঙুলগুলো লোহার মতো শক্ত। রমেনবাবু বেশ খানিকটা ভ্যাবাচাকা খেয়ে একটু সময় দাঁড়িয়ে রইলেন। তারপর ভালো করে দেখলেন আংটিটা। সাধারণ একটা দস্তার আংটি, নীল রঙের পাথর বসানো। পাথরের ভিতর খুব অস্পষ্ট কিছু রেখার আঁকিবুকি আছে। এক ধরনের আংটি থাকে যার ভিতর দিকটা কাটা, তাই যে কেউ আঙুলে পড়তে পারে। এটাও সেরকমই। তবে বুড়ো বোধহয় আংটি পরানোর সময় খোলা দিক দুটো চেপে দিয়েছে, তাই আপাতত আংটিটা বেশ টাইট হয়ে আঙুলে বসে আছে। রমেনবাবু একবার ভাবলেন
আংটিটা খুলে ফেলবেন। তারপর মনে হলো থাক, পরে দেখা যাবে। বুড়োর কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে এগিয়ে গেলেন ডুলুং নদী খুঁজতে। হোমস্টেতে ফিরতে খানিকটা বেলা হলো। ততক্ষণে কুয়াশা কেটে গেছে, সোনালি রোদে চারদিক ঝলমল করছে। অনেকটা রাস্তা হেঁটে বেশ চঞ্চনিয়ে খিদেও পেয়েছিল। রমেনবাবু নিরামিষাশী, মাছ মাংস খান না, তবে ডিম কিংবা রসুন পেঁয়াজে অসুবিধা নেই। কোনো ধর্মীয় কারণ নয়, অদূর জিনিসের গন্ধ তার ভালো লাগে না কোনো দিনই। ছোটোবেলায় মায়ের বকুনিতে খেতে হতো, নিজের মতো চলার স্বাধীনতা পাওয়ার পর আর খাননি। বিয়ে থা করেননি বলে বাড়ি থেকেও কোনো চাপ নেই। ডুলুং হোমস্টেতে রান্না করে রবিনের বউ মরিয়ম। তাকে রাত্রিরেই কথাটা বলে রেখেছিলেন রমেনবাবু, তাই ব্রেকফাস্টে তার জন্য পাস্তা বানানো হয়েছে। খাবার ঘরটা ঠিক রান্নাঘরের পাশেই। আজ দুপুরে আরেকটি পরিবারের আসার কথা, তাদের জন্য চিকেন রান্না করছে মরিয়ম। রমেনবাবু বাইরে বসে পাস্তা খেতে খেতে হঠাৎ বুঝতে পারলেন মুরগির মাংস রান্নার গন্ধে তার জিভে জল আসছে, ভয়ানক ইচ্ছে করছে খেতে। একবার বলে ফেলেছেন নিরামিষ খাবেন, তারপর আবার অন্যরকম বলতে প্রথমটা সংকোচ হচ্ছিল। কিন্তু রাতে খেতে বসে যখন দেখলেন বারে বারে চোখ মন দুইই চলে যাচ্ছে পাশের টেবিলের দিকে, তখন ভাবলেন ঘ্রাণে নর্দভোজনঙে লাভ নেই। নিজের পয়সায় খাবেন, লোকে কী ভাববে তা নিয়ে চিন্তা করার দরকারটাই বাকি। এই রবিন কিংবা মরিয়ম তাকে চেনে না, আর কোনো দিন হয়তো দেখাও হবে না, তাই ইচ্ছা যখন হয়েছে তখন সেটা এখানে মিটিয়ে ফেলাই ভালো। রাতের বেলা বড় একটা বাটিতে চিকেনের ঝোল আর রুটি দিয়ে গেল মরিয়ম। থালার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ে খেলেন রমেনবাবু। দু হাতে মুরগির ঠ্যাং মুখের কাছে ধরে তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া দেখে হোমস্টের অন্য গেস্টরা যে একটু অবাক হয়েছে বুঝলেও পাত্তা দিলেন না মোটেই। জুরান্তিতে যে কদিন ছিলেন দুবেলা মনের সুখে চিকেন মাটন খেয়ে মনের ইচ্ছে মিটিয়ে ফেলবেন, এরকমটাই ইচ্ছা ছিল। কিন্তু দেখা গেল এই ইচ্ছা এত সহজে মেটার নয়। রেনুর মা বাড়িতে কাজ করছে অন্তত 20 বছর। রমেনবাবু যে অন্য বাড়িতে মুরগির মাংস রান্না করে এসে ভালো করে হাত না ধুয়ে চা বসালে বিরক্ত হন সে ভালো মতোই জানে। অফিসের ক্যান্টিনেও একই অবস্থা। টেবিলে বসলেই রামবেয়ারা অমলেট আর ভেজিটেবল চপ সাজিয়ে দেয়, বড় জোর কোনো কোনো দিন ডিমের ডেভিল। এদিকে রমেনবাবুর আজকাল ঘাস পাতা একেবারেই রুচ্ছে না। প্রথমে 2-4 দিন অচেনা দোকান থেকে আমিষ পদ কিনে এনেছিলেন। রাতে খেয়ে রেনুর মা যাতে টের না পায় তাই বাসনও ধুয়ে রেখেছেন, কিন্তু তাতে খরচ অনেক বেশি। শেষ পর্যন্ত ঠিক করলেন নিজেই চিকেন কিনে এনে রান্না করবেন। অল্প বয়সে অনেক দিন হাত পুড়িয়ে খেতে হয়েছে, তাই রান্না করা তার কাছে মোটেই কঠিন নয়। অফিস থেকে ফেরার পথেই কিনে এনেছিলেন মুরগির মাংস। বাড়ি এসে একটা খালি ডেস্কিতে ঢালা মাত্রই মনটা কেমন যেন শুলশুল করে উঠল। মাথার ভিতর কে যেন বলে উঠল, অত রান্নাবান্না করার কি দরকার, এমনিই তো খেয়ে দেখলে হয়। কাঁচা মাংস বাটিতে নিয়ে বেশ তরিজুত করে খেলেন রমেনবাবু। ডাল ভাত সবজি পড়ে রইল। দিন কয়েক পরে সন্ধেবেলা বাজারে গিয়ে দোকানিকে বললেন, মুরগিটা তুমি আমাকে জ্যান্তই দাও, বাড়ি গিয়ে কেটে নেব। দোকানদার তো অবাক, সে আবার কি বাবু, পারবেন তো? ঝাপড় দিয়ে পালাবে, ঠুকরে দেবে হাতে। বিরক্ত হন রমেনবাবু, সে আমি বুঝে নেব, তুমি দাও না। জ্যান্ত মুরগিটা থলিতে ভরে নিয়ে আসেন বাড়িতে। তারপর দাঁত দিয়ে মুরগির টুঁটিটা ছিঁড়ে আরাম করে খেয়ে ফেলেন মাংসটা। নাড়ি ভুঁড়ি আর পালকগুলো একটা প্লাস্টিকে ভরে বাইরের ডাস্টবিনে ফেলে দেন। ভরা পেটে সেদিন রাতে চমৎকার ঘুম হয় তার। খেয়াল করেন না তার হাতের নীল পাথরের আংটির এক কোণে একটা ছোট্ট লাল বিন্দু দেখা দিয়েছে। ইদানিং দিব্যি আছেন রমেনবাবু, খাওয়ার বৈচিত্র্য বেড়েছে। জ্যান্ত মুরগি তো আছেই, 2-1 বার কচি ছাগল ছানাও কিনে এনেছেন। তবে ছাগলের একটা অসুবিধা হচ্ছে, ব্যাগে ভরে আনা কঠিন। এমন তার গলার দাপট যে আশপাশের লোকেরা ঘুরে তাকায়, ভুরুতে ভাঁজ ফেলে, বিরক্ত লাগে রমেনবাবুর। তবে একটা সুবিধা হচ্ছে, তার বাড়ির কাছে একটা সরকারি ফার্ম আছে। সেখানে ইদানিং খরগোশ, কোয়েল, হাঁস এসবও পালন হয়। অবাক হলেও জ্যান্ত পশু পাখি দিতে তারা আপত্তি করে না। রমেনবাবু ইদানিং আর রান্না করা খাবার খেতেই পারেন না, কেমন যেন পোড়া গন্ধ লাগে।
রেনুর মাকে তাই আজকাল এক পদের বেশি রাঁধতে বারণ করেন, সেটাও বেশিরভাগ দিন ফেলা যায়। তার চেহারাতেও খানিকটা পরিবর্তন হয়েছে। আজকাল সহকর্মীরা বলেন যে তাকে নাকি ভারী টকবকে দেখায়। স্বাস্থ্য ভালো হয়েছে, গাল দিয়ে রক্ত ফুটে বেরোচ্ছে, শুধু স্বদন্তগুলো একটু বড় হয়ে যাওয়ায় মুখের গড়নটা কেমন যেন বদলে গেছে। রমেনবাবু এসব নিয়ে মাথা ঘামান না। চেহারা নিয়ে তার কখনোই তেমন মাথা ব্যথা নেই। এমনকি বাড়িতে আয়নারও পাট নেই। মাকুন্দ মানুষ, সকালে উঠেই দাড়ি কাটতে বসতে হয় না, আর মাথায় যে চারগাছি চুল এখনও অবশিষ্ট আছে সেগুলো আঁচড়াতে চিরুনিও লাগে না। তাই আয়না নিয়ে করবেনটা কি? তিনি খেয়ালও করেছেন তার আংটির নীল পাথরের ওপর লাল বিন্দুটা ক্রমশ বড় হচ্ছে। ছুটির দিন সকালে স্নান সেরে হাতে খবরের কাগজখানা নিয়ে দোতলা বারান্দায় বসেছিলেন রমেনবাবু। সামনেই একটা পার্ক, তাতে কতগুলো বাচ্চা ছেলে মেয়ে খেলছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ রমেনবাবু বুঝতে পারলেন তার মুখের ভিতরটা জলে ভরে যাচ্ছে। একটা গোল গাল বছর দুয়েকের বাচ্চা টলমলে পায়ে হেঁটে হেঁটে খেলছে। তার দিক থেকে চোখ সরাতে পারছেন না তিনি। একটা তীব্র উত্তেজনা তাকে যেন তাড়া করছে। দোতলা থেকে নেমে এলেন রমেনবাবু। মাথার ভিতরে একজন অদৃশ্য কেউ যেন তাকে চালনা করছে। পার্কের মুখেই একটা পান সিগারেটের দোকান, সেখান থেকে লজেন্স কিনলেন দুটো। তারপর ভিতরে ঢুকে সাপ যেভাবে ইঁদুর ধরতে যায় ঠিক সেই রকম ধীর গতিতে এগোতে লাগলেন বাচ্চাটার দিকে। মেয়েটা তখন মাটির ওপর উবু হয়ে বসে গভীর মনোযোগ দিয়ে কি যেন করছে। রমেনবাবু নিঃশব্দে পিছন থেকে এসে খপ করে তুলে হাতের মধ্যে লজেন্সটা গুঁজে দিলেন, কিন্তু তাতে কাজ হলো না। সে একবার রমেনবাবুর মুখের দিকে তাকিয়েই চিৎকার করে কেঁদে উঠল। আর অমনি বেশ কিছুটা দূরে বসে ফোনে মগ্ন থাকা এক মহিলা দৌড়ে এলেন। কি হয়েছে, কি হয়েছে? দাদু কোলে নিয়েছে বলে কাঁদছো কেন সোনা? দাদু তো লজেন্স দিয়েছে। ভীষণ বিরক্ত আর হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন রমেনবাবু। সেদিন রাতে জ্যান্ত হাঁসের মাংস যেন তেমন রুচল না। কিন্তু আবার সুযোগ এলো কয়েকদিন পরে। দূর সম্পর্কের এক পিসিমার নাতির অন্নপ্রাশন। সাধারণত রমেনবাবু এই ধরনের অনুষ্ঠান এড়িয়েই চলেন, কিন্তু সেদিন সেজে গুজে গেলেন নেমন্তন্ন বাড়িতে। বাচ্চার জন্য একটা বেশ দামি উপহারও কিনে নিলেন। পিসিমা তো খুব খুশি। ছেলের বউ এসে বাচ্চাটাকে কোলে শুইয়ে দিল। গোলগাল নধর শিশু, নরম নরম হাত পা। রমেনবাবুর জিভ থেকে টপ করে এক ফোঁটা জল পড়ে গেল ছেলেটার গায়ে। ঘরে বড্ড গরম, ওকে নিয়ে বরং একটু বাইরে হাওয়াতে ঘুরে আসি। খুশি হয়ে ঘাড় নাড়লেন পিসিমা। কোলে নিয়ে নিজেকে সামলাতে না পেরে তুলতুলে কানটাতে একবার জিভ বুলিয়ে নিলেন রমেনবাবু। দরজার কাছে গিয়ে সবে চটিজোড়া পায়ে গলাচ্ছেন, অমনি কোথা থেকে তার বাবা এসে হাজির। আমার কোলে দাও দাদা, অফিসে সব লোকজন এসেছে, তারা বাচ্চাকে দেখতে চাইছে। রমেনবাবুর কোল থেকে ছেলেকে প্রায় ছিনিয়ে নিয়ে চলে গেল তার বাবা। দাঁতে দাঁত চেপে বাড়ি ফিরে এলেন রমেনবাবু। রাতে ঘুম এলো না তার। জিভে বারবার ফিরে আসছে সেই তুলতুলে কানের স্বাদ। অমন একটা কিছু দাঁতে না কাটা পর্যন্ত তার যেন স্বস্তি নেই। পরদিন সকালে ঘুমও ভেঙে গেল তাড়াতাড়ি। মনটা বড্ড অস্থির। খানিকটা ঘুম চোখেই বাইরে বেরিয়েই যেন চমকে উঠলেন। বাড়ির পাশে একটা ছোট পুকুর। সারাদিন সেখানে ধোপারা কাপড় কাচে, আর সেই কাঁচা কাপড় পুকুরের ধারে ঘাসে মেলে দিয়ে শুকায়। এত সকালেও ধোপাদের একটা বউ জলে নেমেছে কাপড়ের বান্ডিল নিয়ে, আর তার কচি ছেলেটাকে ঘাটের সিঁড়ির ওপরে একটা বেতের ঝুড়িতে শুইয়ে রেখেছে। অঘরে ঘুমোচ্ছে তেল কাজল পরা বাচ্চাটা। মা কাজে ব্যস্ত। আর সময় নষ্ট করলেন না রমেনবাবু। নিঃশব্দে বেরিয়ে খপ করে বাচ্চাটাকে তুলে নিয়ে ঢুকে পড়লেন বাড়িতে। খুব দ্রুত জানলা দরজা সব এঁটে বন্ধ করে বাচ্চাটাকে তুলে নিলেন দু হাতের মধ্যে। মাস ছয়েকের বাচ্চা, একেবারে গলার মধ্যে ফুটো করে রক্তটুকু খেয়ে নেবেন, তারপর ধীরে সুস্থে হাত পা আঙুল মুখটা নামিয়ে আনছেন রমেনবাবু। হঠাৎ ঘুমটা ভেঙে গেল বাচ্চাটার। মুখের অত কাছে একটা অচেনা মানুষকে দেখেও মোটেই ঘাবড়ালো না সে, বরং ফিক করে হেসে কচি আঙুলগুলো রাখলো ঠিক রমেনবাবুর ঠোঁটের ওপর। মুহূর্তে কি যেন একটা হয়ে গেল রমেনবাবুর। বাচ্চাটাকে কোলে নিয়েই দরজা খুললেন। ধোপা বউ তখনও কাজে ব্যস্ত, খেয়াল করেনি কিছুই। ঝুড়িতে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে রমেনবাবু একবার তাকালেন তার দিকে। ততক্ষণে আপন মনে হাত পা ছুঁড়ে খেলতে শুরু করেছে সে। তারপর
তাড়াহুড়ো করে ফিরে এলেন ঘরে। কিন্তু ফিরে আসার পরেই সারা শরীর জুড়ে শুরু হলো এক সাংঘাতিক অস্বস্তি। মাথার মধ্যে যেন ঢুকে পড়ছে একটা কালো বেড়াল। সে যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তার ঘিলু মজ্জা। ভীষণ একটা বিকট স্বরে মাথার মধ্যে ঘ্যাঁও ঘ্যাঁও করে বলছে, খা খা, চিবিয়ে খা, মাংস খা, নরম মাংস, তুলতুলে হাড়, চিবিয়ে দেখ। রমেনবাবুর মনে হচ্ছিল তিনি যেন পাগল হয়ে যাবেন, কিছুতেই থামছে না কালো বেড়ালটা। ক্রমাগত তাকে বলে চলেছে বাচ্চাটাকে আবার তুলে নিয়ে আসতে, তার গলার মধ্যে ফুটো করে ঢুকিয়ে দিতে। রমেনবাবুর ঠোঁটের দুপাশে উঁচু হয়ে থাকা সদন্ত দুটো। এক সময় থাকতে না পেরে ঘর থেকে বেরিয়ে পড়লেন রমেনবাবু। প্রাণপণে তিনি তখন চাইছেন তার আশেপাশে যেন কোনো শিশু না আসে। গোটা শরীর দিয়ে যেন আগুন বেরোচ্ছে। সামনে একটা পুকুর দেখে মনে হলো ঘাড়ে মাথায় একটু জল দিলে যদি একটু আরাম হয়। নেমে গেলেন পুকুরের ধারে, কিন্তু আজলা করে জল নিতে গিয়েই ভয় পেয়ে গেলেন ভীষণ। টলটলে জলে এ কার ছায়া? এ তো রমেনবাবু নয়। তাকে আজকাল এরকম দেখতে হয়েছে নাকি? এরকম বিভৎস মুখ, কুঁচকে যাওয়া চামড়া, দু টুকরো কয়লার মতো জ্বলন্ত হিংস্র চোখ। মুখে জল দেওয়া হলো না। রমেনবাবু রাস্তার দোকান থেকে একটা ছোট আয়না কিনে ছুটতে ছুটতে বাড়ি ফিরে এলেন। টেবিলের ওপর আয়নাটা রেখে সেদিকে তাকাতেই তার শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। এ তো সেই হিলহিলে হাসি, মুখের দুপাশে বেরিয়ে থাকা ছ্যাতলা পড়া সদন্ত দুটি। আয়নার কাছে তার স্পষ্ট ডুলুঙের সেই বুড়োর মুখ, জ্বলন্ত কয়লার মতো দুটি চোখ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। প্রাণপণে চোখ সরাতে চাইলেন রমেনবাবু, কিন্তু কিছুতেই পারলেন না। তার কেবলই মনে হতে লাগলো আয়নার ভিতর থেকে বুড়োটার সেই কনকনে ঠান্ডা লোহার মতো আঙুলগুলো বেরিয়ে এসে এক্ষুনি তার গলার ওপর চেপে বসবে। সরে যেতে চাইলেন রমেনবাবু, প্রাণপণে ঠেলে সরাতে চাইলেন আয়নাটাকে, কিন্তু হাত দুটো যে কিছুতেই বসে আসতে চাইছে না। হাতের দিকে চোখ পড়াতে মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল রমেনবাবুর। তার আঙুলে সেই আংটি, বুড়ো যেটা পরিয়ে দিয়েছিল, নীল রঙের পাথরটা কবেই যেন টকটকে লাল হয়ে গেছে। আংটিটা খুলতে চেষ্টা করলেন রমেনবাবু, খুলছে না। আঙুলের ওপর এঁটে বসে আছে। কিন্তু রমেনবাবু তখন মরিয়া। প্রাণপণ চেষ্টায় অবশেষে আঙুল থেকে আংটিটা টেনে বার করে ছুঁড়ে ফেলে দিলেন মাটিতে। ঠকাস করে একটা শব্দ, আর তার সঙ্গে রক্ত জল করা একটা চিৎকার। রমেনবাবু দেখলেন পাথরটা ফেটে গিয়ে ছিটকে এসেছে এক ঝলক তাজা রক্ত। আয়নায় বুড়োর মুখ উধাও, বদলে একটা লোকের ভীষণ ভয় পাওয়া ফ্যাকাশে মুখ। তবে সে মুখ তার জন্ম থেকে চেনা। টাকের ওপর 3 গাছা চুলও দিব্যি ঘামে লেপটে আছে। ধীরে ধীরে খাটের ওপর গিয়ে বসলেন রমেনবাবু। সমস্ত শরীর যেন ক্লান্তিতে ভেঙে আসছে, ঘুমে জড়িয়ে আসছে চোখ। বালিশে মাথা রাখতে রাখতে ভাবলেন কাল বাজার থেকে একটা ভালো ফুলকপি এনে রেনুর মাকে বলবেন রাঁধতে। অনেক দিন ঘি গরম মশলা দিয়ে আলু কপির ডালনা খাওয়া হয়নি।